আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হলাম। অর্থাৎ আজকে যে বোর্ড কোশ্চেনটি সমাধান করব সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 23-এর একটি কোশ্চেন। দেখো, মাদ্রাসা বোর্ড 23-এর যে কোশ্চেনটা আমরা এখন সমাধান করব সেটা হলো, প্রথমে একটা উদ্দীপক দিয়ে রাখছে। আমরা উদ্দীপকটা একটু দেখে নিই, তারপরে বুঝতে পারবো যে আসলে কোশ্চেনটা কি কি বলছে বা কি কি সমাধান করতে বলছে। নাফিস বাসায় ব্যবহারের জন্য ইন্টারনেট সংযুক্ত করা যায় এমন একটি ক্যামেরা ক্রয় করলো। আচ্ছা, ক্যামেরার সাথে ইন্টারনেট সংযুক্ত করা যায় এরকম একটা ক্যামেরা ক্রয় করছে। এটির মাধ্যমে কথা বলা এবং শোনা যায়। ভেরি গুড, এটা খুব ভালো। তবে দুই প্রান্ত থেকে একই সময়ে কথা বলা এবং শোনা যায় না। দেখেন, এইখানেও কিন্তু একটা সুন্দর একটা হিন্টস দিয়ে রাখছে যে সে দুই প্রান্ত থেকে কথা বলতে গেলে একই সময়ে কথা বলা এবং শোনা যায় না। মানে এখানে উভমুখী আমাদের কথাগুলোই হয়, বাট একই সময়ে নয়। তো যদি আমাদের একই সময়ে কথা শোনা এবং বলা না যায়, তাহলে এটা কিন্তু ভাইয়া হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স, এটা আমি বুঝলাম যে এখানে হাফ ডুপ্লেক্স মোডের কথা বলছে। হাফ ডুপ্লেক্স মোড, তাহলে এতটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে হাফ ডুপ্লেক্স মোডের আসলে কথাটা বলা হয়েছে। ওকে, ভেরি গুড। এবার দেখেন, তারবিহীন ইন্টারনেট সমৃদ্ধ এই ক্যামেরাটি রাউটার থেকে দূরে স্থাপন করার ফলে প্রায়টা ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে যায়। এজন্য নেটওয়ার্ক সিগন্যাল বাড়ানো প্রয়োজন। নেটওয়ার্ক সিগন্যাল বাড়ানো প্রয়োজন। তার মানে হচ্ছে এটা তারবিহীন হওয়ায় একটু যদি দূরে আমাদের ক্যামেরা এবং হচ্ছে নেটওয়ার্কের যে বিষয়টা, যেটা হচ্ছে রাউটার থেকে দূরে রাখা হয়, অর্থাৎ রাউটার আর ক্যামেরাটাকে যদি দূরে রাখা হয় তখন সিগন্যালটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই ডিসকানেক্টের সমাধান করার জন্য আপনাকে নিয়ে আসতে হবে হচ্ছে রিপিটার। কারণ রিপিটার দিয়েই আমরা কি করতে পারবো, এই যে কানেক্টিভিটি এটাকে হচ্ছে বড় করানো যাবে এবং কানেক্টিভিটি বাড়ানো সম্ভব। এইখান থেকে কিন্তু বাড়ানো সম্ভব। এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে ভাইয়া আমরা মানে আপাতত যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব ভালো মতো জানতে পারলাম যে আমাদের নাফিজের যে বাসায় ক্যামেরাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের একটা ক্যামেরা। অর্থাৎ উভমুখী কথা শোনা যায়, মানে দুই দিক থেকে কথা শোনা যায়, কিন্তু একই সময়ে নয়। একই সময়ে না হলে ভাইয়া সেটা হবে আমাদের হাফ ডুপ্লেক্স। আর যেহেতু আমাদের হচ্ছে সিগন্যালটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ রাউটার আর ক্যামেরার ভেতরে যে সিগন্যাল আছে সেটা হচ্ছে বারবার ডিসকানেক্ট হয়ে যায় একটু দূরে নিয়ে গেলে। তার মানে এখানে একটা রিপিটার যদি আমরা ব্যবহার করি তাহলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। তাহলে একটু কোশ্চেনগুলো আমরা দেখে নিই এখানে আসলে কি বলছে। দেখেন, ক নাম্বার বলছে পাবলিক ক্লাউড কি। ক্লাউড মানে কিন্তু ভাইয়া তুমি বুঝোই যে এখানে হচ্ছে আমাদের বিষয়গুলো ভাড়া করে কোনো একটা সেবা নেওয়া। সেটা হতে পারে আমাদের অবকাঠামোগত, সফটওয়্যার ভিত্তিক বা প্ল্যাটফর্ম ভিত্তিক যে কোনো সেবাগুলো আমরা হচ্ছে যখন গ্রহণ করি। ক্লাউড মানেই হচ্ছে কোনো কিছু ভাড়া নিয়ে সেটার সেবা গ্রহণ করা। আর সেটা যদি মানে পাবলিক ক্লাউড হয় তাহলে বিষয়টা আসলে কেমন হবে একটু শর্টকাট তোমাদের বলি। দেখো, পাবলিক মানে হচ্ছে যেটা সবাই ইউজ করতে পারবে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে, এরকম একটা বিষয়। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় পাবলিক বাস, এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে, এখানে কিন্তু কারো বাধা নেই। আপনি যে কোনো ব্যক্তি হলেও এই পাবলিক বাসে উঠতে পারবে। বাট যদি প্রাইভেট কার হয় সেখানে কিন্তু সবাই উঠতে পারবে না, এটা হচ্ছে ব্যক্তিগত একটা সম্পদ। এই হচ্ছে বিষয়টা। যেহেতু মানে পাবলিক ক্লাউড বলছে, তার মানে এখানে এর সেবাটা হচ্ছে সবাই বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে সবাই গ্রহণ করতে পারবে, পাবলিক যেহেতু বলা আছে। খ নম্বরটা দেখেন, এখানে বলছে মেশ টপোলজি কেন জটিল। অবশ্যই ভাইয়া মেশ টপোলজি জটিল। দেখেন, মেশ টপোলজির যদি আমরা একটু কাঠামোটা দেখার চেষ্টা করি, খ নম্বরে দেখো, এই হচ্ছে আমাদের যদি একটু কাঠামোটা এরকম করি, এই হচ্ছে আমাদের মেশ টপোলজির কাঠামো। এই যে মেশ টপোলজিতে কি হয় ভাইয়া, মেশ টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড থাকে। প্রত্যেকটা কম্পিউটার মেশ টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে, সরাসরি। তো মানে প্রতিটা কম্পিউটারকে সরাসরি সংযুক্ত করে রাখার জন্য আমাদের কিন্তু এখানে হিউজ কেবলের দরকার হয়, অনেক কেবল। মানে যেহেতু আমরা প্রত্যেকটা কম্পিউটারকে সরাসরি কানেক্টেড করতেছি, এখানে তারের পরিমাণ বেশি লাগে আর এর কাঠামোটা একটু জটিল হয়ে যায়। মানে এখানে হচ্ছে একটা হিজিবিজি কাঠামো বলতে পারো। এটা যেহেতু প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে, এটাই হচ্ছে মূলত আমাদের কাহিনী। এই জন্য এটা একটু জটিল কাঠামোর হয়ে থাকে, কারণ হিউজ পরিমাণ কেবল এখানে ব্যবহার করতে হয়। ক নম্বর দেখো, বলছে নাফিজের ক্যামেরাটির মোড বিশ্লেষণ করো। যেটা বললাম ভাইয়া, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, এটা আমরা ব্যাখ্যা করব। তারপরে ঘ নম্বর কোশ্চেনে বলছে ইন্টারনেট থেকে প্রায় ডিসকানেক্ট হওয়া রোধকল্পে করণীয় কি। যেটা বললাম ভাইয়া, যে যেহেতু আমাদের রাউটার আর হচ্ছে আমাদের ক্যামেরা, এই দুইটার মাঝের যে দূরত্ব একটু বাড়ায়া দিলে সেটা কি হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। তো মাঝে আমি এমন একজন ব্যক্তিকে রাখবো, রিপিটারকে, যাতে এদের মধ্যে কানেক্টিভিটি মানে ভালোভাবে তৈরি করে। এখন রিপিটার সম্পর্কে আমরা সামনে গিয়ে একটা মজার গল্প বলবো, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, তাহলে ভাই আমরা হচ্ছে একটু কোশ্চেনগুলোর সমাধান দেখি। দেখো, যেটা বললাম যে আমাদের হচ্ছে পাবলিক ক্লাউড জিনিসটা কি, ওটাই বলা আছে যে ক্লাউডের রিসোর্স সমূহ, রিসোর্স মানে হচ্ছে সেবা,
সেবাসমূহ বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে সকলের জন্য উন্মুক্ত করা থাকে, সেটা হচ্ছে মানে পাবলিক ক্লাউড। পাবলিক মানেই কিন্তু সবাই গ্রহণ করতে পারবে, সবাই। তাহলে সেটা কি হতে পারে? বিনামূল্যেও হতে পারে, অথবা খুবই সামান্য মূল্যে বা সামান্য স্বল্প ব্যয় করে সেই সেবাটা গ্রহণ করতে পারবে। তাহলে রিসোর্স মানে কি? সেবাটা, ওই সেবাটা বিনামূল্যে অথবা সামান্য কিছু অর্থের বিনিময়ে যেটা গ্রহণ করা যায় সেটা হচ্ছে আমাদের পাবলিক ক্লাউড। এ হচ্ছে আমাদের বিষয়টা ভাইয়া। এবার হচ্ছে আমরা খ নম্বর, দেখো কোশ্চেনটা একটু দেখি খ নম্বরে আসলে কি বলছে। খ নম্বরটা দেখো, আমাদের বলছে মেশ টপোলজি জটিল কেন, মানে কেন জটিল সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। মেশ টপোলজি জটিল হওয়ার কারণ হচ্ছে মেশ টপোলজির প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে সরাসরি কানেক্টেড থাকে, আর এই সরাসরি কানেক্টেড থাকার জন্য মানে বিপুল পরিমাণ অনেক কেবল এইখানে দরকার হয়, তাই এতে তারের কেবলের পরিমাণও অনেক বেড়ে যায়, এই যেটা বললাম আর কি। তাছাড়া ডিভাইসের সংখ্যা বাড়ালে সংযোগের সংখ্যাও বেড়ে যায়, ফলে কেবলিং বা রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে যায়। এই জন্য মেশ টপোলজি আসলে বেশি সংখ্যক সংযোগ, বেশি কেবল, উচ্চ খরচের কারণে জটিল বলে বিবেচনা করা হয়। ভাইয়া এই বেচারার কিন্তু এখানে শুধু খারাপ দিকে উঠানো হয়েছে, কিন্তু বিশ্বাস করো যতগুলো টপোলজি আছে সবার থেকে কিন্তু মেশ টপোলজিই ভালো, মেশ টপোলজি ভালো। এখানে কিন্তু ওর শুধুমাত্র গিবত বলা যাইতে পারে, গিবত করা হয়েছে, বাট সবচেয়ে যতগুলো টপোলজি 6টা টপোলজির থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে মেশ টপোলজি। কথা বুঝতে পারলাম কিনা? এখন একটা কথা আছে দেখেন, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, মানে জিনিস যেটা ভালো তাই সে একটু জটিল হবে, এটাই স্বাভাবিক। ভালো মানুষের কিন্তু ওই কি বলে মানে ইগোটা বেশি থাকে, এটাই কিন্তু স্বাভাবিক, কারণ তার পার্সোনালিটি অনেক স্ট্রং হয়। সেম ওয়েতে মেশ টপোলজির পার্সোনালিটি সবচেয়ে ভালো, সে কী করবে? সবার সাথে কানেক্টিভিটি রক্ষা করবে, সুন্দর মতো ম্যানেজ করে চলবে, তাহলে ও তো একটু জটিল হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে এরকম যে মেশ টপোলজি যেহেতু প্রত্যেকটা ডিভাইসের সাথে সরাসরি সংযুক্ত থাকে, এই জন্য এর বিপুল পরিমাণ তারের দরকার হয় প্রত্যেকটা ব্যক্তির সাথে সংযুক্ত থাকার জন্য। তো বেশি তার ব্যবহার করলে খরচের পরিমাণ বেড়ে যায়, আরও সংখ্যক যদি ডিভাইস যুক্ত করে তাহলে আরও আমাদের কাঠামোটা জটিল হয়। এই জন্যই মূলত বলা হয়েছে মেশ টপোলজি অনেক জটিল প্রকৃতির। এবার দেখো আমরা গ নম্বর কোশ্চেনটা একটু দেখি। গ নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকে উল্লেখিত নাফিজের ক্যামেরার মোডটি হলো হাফ ডুপ্লেক্স, যেটা আমরা উদ্দীপকটা পড়ার সময় আইডেন্টিফাই করতে পারছিলাম। কেন না, দেখো কেন আসলে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম, এর কারণটা একটু দেখো। কারণ ক্যামেরাটির মাধ্যমে কথা বলা এবং শোনা যায়, কিন্তু দুই প্রান্ত থেকে একই সময়ে কথা বলা এবং শোনা যায় না। দুই প্রান্ত থেকে যেহেতু একই সময়ে কথা বলা এবং শোনা যায় না, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স হবে ভাইয়া, হাফ ডুপ্লেক্স হবে। কেন হাফ ডুপ্লেক্স হবে? কারণ হাফ ডুপ্লেক্স আমরা জানি যে উভমুখী এখানে কথাগুলো হবে, মানে এই ডিভাইস থেকে ওই ডিভাইসেও কথা হবে, ওই ডিভাইস থেকে এই ডিভাইসেও কথাগুলো মানে আদান প্রদান হবে, বাট সেটা একই সময়ে সম্ভব না। একই সময় হলে সেটা ফুল ডুপ্লেক্স, আর একমুখী প্রবাহ হলে সেটা তো আমাদের সিমপ্লেক্স, এটা কিন্তু আমরা ভালো মতোই জানি। তাহলে এই মোডে উভয় দিক থেকে ডেটা স্থানান্তরের সুযোগ থাকে, তবে তা একই সময়ে হয় না। এই পদ্ধতি দুই দিকেই ডেটা পাঠানো যায় বা গ্রহণ করাও যায়, বাট আলাদা আলাদাভাবে। যেমন হচ্ছে আমাদের বলছিলাম এটা ডেফিনেশন দিতে গিয়ে যে এটা হচ্ছে ওয়াকি টকি ভাইয়া। ওয়াকি টকি দেখেন এক প্রান্ত থেকে কথাগুলো যাচ্ছে, অপর প্রান্ত শুধু এটা গ্রহণ করতেছে। হ্যাঁ, সেও পাঠাইতে পারবে তথ্যটা, মানে সেও কথা বললে এই প্রান্তের ব্যক্তিও কথা শুনতে পারবে, বাট ওই জিনিসটা হচ্ছে একটা সময় পরে গিয়ে, একটা সময় পরে, মানে ওই যে ব্যক্তি কথাগুলো প্রথমে ওই পাশে বলতেছে, এই ব্যক্তির কথা শেষ হওয়ার পর ওই পাশ থেকে কথাগুলো পাঠানো যাবে। আদারওয়াইজ এমন না যে আপনিও কথা বলতেছেন ওই পাশ থেকেও কথা বলতেছে, এরকম না। একজন ব্যক্তির বলা শেষ হইলে অপরজন ব্যক্তি কথা বলতে পারবে, তারপরে এই পাশের ব্যক্তি শুনতে পাবে। এই হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হলে কি সরাসরি কথা বলতে পারবে, কিন্তু সিমপ্লেক্স হলে এই প্রান্ত থেকে শুধু কথা বলবেই, ওই প্রান্তের ব্যক্তি কখনো এটা রিপিট করতে পারবে না বা ফিডব্যাক দিতে পারবে না। এই হচ্ছে বিষয়টা, মানে আমাদের যেই হাফ ডুপ্লেক্সের বিষয় আসে সেটা হচ্ছে টোটালি এরকম। তাহলে এখান থেকে আমার মনে হয় না আর আপনাকে আপনার মতো করে লিখতে পারবেন, এখানে যে এমন কিছু মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় নেই। তো দেখো এবার হচ্ছে আমরা যে গ নম্বরের কোশ্চেনটা সমাধান করব সেটা আমরা একটু দেখি যে আসলে এখানে কি বলছে। যে উদ্দীপকে উল্লেখিত ইন্টারনেট সমৃদ্ধ ক্যামেরা রাউটার থেকে দূরে স্থাপন করার ফলে এটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। তো এইখান থেকে আমরা যদি বের হতে চাই বা এই ডিসকানেক্টের যে বিষয়টা থেকে যদি সমাধান পেতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের কি করতে হবে, ওই ক্যামেরা এবং রাউটারের মাঝে একটা রিপিটার স্থাপন করতে হবে। এখন বলতে পারো ভাইয়া রিপিটার কেন স্থাপন করব, মানে রিপিটার কী কাজে লাগে? রিপিটার জিনিসটা হচ্ছে এরকম, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। মনে করো যে হচ্ছে আমরা যখন ঈদের নামাজ পড়ি বা হচ্ছে গিয়ে কোনো একটা জানাজার নামাজ পড়া হয়, তো এরকম অনেক জায়গায় হয়। এটা হচ্ছে গ্রাম ভিত্তিক যে জায়গাগুলো, সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা হয়। হঠাৎ করে সাউন্ড সিস্টেমটা পাওয়া সম্ভব হয় না বা মাইকটা পাওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে ইমাম সাহেব আমাদের কি করে,
আহ, সে কি করবে, সে হচ্ছে গিয়ে আমাদের কি বলতে পারে, এখান থেকে কিছু একটা তাকবীর দিবে। তো সেই তাকবীর সেখানে যদি অনেক মানুষের সমাগম হয়, অনেকগুলো কাতার হয় বা লাইন হয়, ওনার যে কথাটা সেটা কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাইতে পারে না, মানে পৌঁছাইতে পারে না অনেক ব্যক্তি হয়ে গেলে, যদি এখানে সাউন্ড সিস্টেম না থাকে বা মাইক না থাকে। একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। তো এই ব্যক্তি যখন কথাটা বলবে যে আপনারা এই কথাটা শুনেন বা এই তাকবীরটা দেওয়া শুরু করবে, তখন কিন্তু এখান থেকে এই পর্যন্ত কথাটা শুনতে পাবে না। মানে ছোটোবেলায় আমিও এরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম। সেটা হচ্ছে এরকম যে, মনে করো ইমাম সাহেব প্রথমে হচ্ছে তাকবীর দিয়ে সেজদায় চলে গেছে, তো শেষ পর্যন্ত কোনোভাবে শুনে সেজদায় চলে গেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, কিন্তু শেষের ব্যক্তিগুলো এখনো দাঁড়ায় নেই, মানে তারা বুঝতেই পারে নাই যে ইমাম সাহেব ওইখানে আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়ে গেছে, তারা মানে সিজদা থেকে উঠে পড়ছে। তো এই যে আমাদের সমস্যাটা হয়, এটা সমাধান করার জন্য তখন কি করে, মানে যখন কোনো মাইক বা হচ্ছে সাউন্ড সিস্টেম না পাওয়া যায়, তখন মনে করো 3-4 কাতার বা লাস্ট যে পর্যন্ত শোনা যায়, মনে করো 4 নম্বর কাতার পর্যন্ত শোনা গেল, 4 নম্বর কাতার পর্যন্ত শোনা যাওয়ার পর মাঝখান থেকে আরেক ব্যক্তি মনে করো নিজ দায়িত্বে ইমাম হয়ে যায়। ইমাম নিজ দায়িত্বে হওয়া মানে হচ্ছে ইমাম সাহেব যেটা বলে ওইটাই আবার রিপিট করে, সে আবার রিপিট করে ওই কথাটাই, যাতে তার কথাটা আবার শেষ পর্যন্ত শুনতে পাওয়া যায়। তাহলে এই যে মাঝের ব্যক্তি দেখো সার্বজনীনভাবে যে দাঁড়ায় গেল নিঃস্বার্থভাবে, এই ব্যক্তি হচ্ছে মূলত রিপিটারের দায়িত্ব পালন করে। সেটা কি ভাইয়া? এই তথ্যটাকে বিবর্ধিত করে সে, মানে ইমাম সাহেব যা বলতেছে এই ব্যক্তি ওই তথ্যটাকে বিবর্ধিত করে শেষ পর্যন্ত শুনতে সহযোগিতা করে। এটাই মূলত রিপিটারের মূল দায়িত্ব। মানে রিপিটার তথ্যগুলোকে রিপিট করে। কেন রিপিট করে? কারণ যাতে করে সিগন্যালটা আরও বেশি দূরে যাইতে পারে, এটাই হচ্ছে মূল তার ইন্টেনশন। মানে রিপিটারের এই পৃথিবীতে জন্ম হয়েছে শুধুমাত্র এই তথ্যটাকে রিপিট করে শেষ পর্যন্ত শোনানোর জন্য, আর তার কিন্তু কোনো সার্থকতা নেই। এই হচ্ছে বিষয়টা। তাহলে ভাই এবার একটু দেখো যে আমাদের কেন রিপিটার ব্যবহার করব। এই দেখো এখানে বলছে যে ক্যামেরা এবং রাউটারের মাঝে প্রয়োজন অনুযায়ী রিপিটার স্থাপন করা যেতে পারে। ডেটা সিগন্যাল নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর এটার সিগন্যালটা কি হয়, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, একটা পর্যায়ে গিয়ে এই তথ্য আর সামনের দিকে আগাইতে পারে না। তখন যদি আমরা একটা রিপিটার ব্যবহার করি, ওই তথ্যটাকেই সে কী করবে, রিপিট করে আরও দূরে পাঠানোর ব্যবস্থা করবে। এখন দেখো এখানে ভাইয়া রিপিটার আছে হচ্ছে দুই ধরনের, মানে দুইটা ওয়েতে রিপিটারগুলো কাজ করে। একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার আর একটা হচ্ছে সিগন্যাল রিজেনারেটরিং। তাহলে এইখানে আমরা অ্যাম্প্লিফায়ারটা দেখো, বিষয়টা এমন, অ্যাম্প্লিফায়ার মানেই হচ্ছে কিন্তু বিবর্ধিত করা, বিবর্ধিত শব্দকে বিবর্ধিত করা, এমন একটি সার্কিট বা ডিভাইস যা হচ্ছে ইনপুট সিগন্যালের ভোল্টেজ, মানে যেটা তুমি পাঠাচ্ছ এটাকে বলা হয় ইনপুট সিগন্যাল, এটার ভোল্টেজ কারেন্ট বা পাওয়ারকে বৃদ্ধি বা অ্যাম্প্লিফাই করে আউটপুট প্রদান করে। মানে তুমি যেটা পাঠাচ্ছ এটাকে আরও কী করে, সে বৃদ্ধি করে, মানে যে ইনপুটটা দিচ্ছ এটাকে বৃদ্ধি করে, ওই সিগন্যালটাকে বৃদ্ধি করে শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারে। সিগন্যাল বা মানে সংকেতকে অ্যাম্প্লিফাই বা হচ্ছে বর্ধিত করার মাধ্যমে ডিসকানেক্ট হয়ে যাওয়ার সমস্যাকে সমাধান করে। তবে অ্যাম্প্লিফায়ারের বিষয়টা হচ্ছে আরেকটা আমাদের হচ্ছে অসুবিধার দিক, সেটা হচ্ছে নয়েজ বা অপ্রয়োজনীয় সিগন্যাল বাদ দিতে পারে না। অ্যাম্প্লিফায়ারে তুমি যেই সিগন্যালগুলোকেই পাঠাও, মূল তথ্যকেও সে কী করবে, বিবর্ধিত করবে, এবং অপ্রয়োজনীয় তথ্যগুলোকেও সে কী করবে, বিবর্ধিত করবে। মানে আমাদের যেই তথ্যটার এখানে দরকার নেই সেই তথ্যটাকেও কী করবে, বিবর্ধিত করে ফেলবে ভাইয়া। এই হচ্ছে একটা অপ্রয়োজনীয় দিক বা হচ্ছে ব্যাড সাইড বলতে পারো। ওভারঅল কিন্তু অ্যাম্প্লিফায়ার জিনিসটা ভালো, সে কী করে, তথ্যগুলোকে বিবর্ধিত করে। মানে তুমি একটা তথ্য পাঠাইছো, সেটার সাথে কিছু নয়েজ কিন্তু যাবে, এক্সট্রা শব্দ থাকবে, ওই এক্সট্রা শব্দটাকেও সে কী করতে পারবে, মানে বিবর্ধিত করে দূরবর্তী কোনো একটা সিগন্যালে পাঠিয়ে দেবে। এই হচ্ছে বিষয়টা। তারপরে সিগন্যাল রিজেনারেটিং যে বিষয়টা, সেটাকে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটার হচ্ছে সুবিধা, এটা হচ্ছে ওইটাকে আর কি, মানে নয়েজটাকে বাদ দিতে পারে, এটাই হচ্ছে মূল কাহিনী। সিগন্যাল রিজেনারেটিং হলো এমন একটা প্রক্রিয়া যেখানে ক্ষয়প্রাপ্ত বা বিকৃত সিগন্যালকে আগের মতো পরিষ্কার বা শক্তিশালী করে তোলা যায়। সিগন্যাল রিজেনারেটর রিপিটার হিসেবে দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া সিগন্যালকে পরিষ্কার অ্যাম্প্লিফাই করে ডিসকানেক্ট হয়ে যাওয়া নেটওয়ার্কে আগের মতো শক্তিশালী করে তোলে। তার মানে রিপিটারের মূল কথা হচ্ছে, আপনি যখন তথ্যগুলোকে পাঠাচ্ছেন এটা একটা পর্যায়ে গিয়ে হচ্ছে দুর্বল হয়ে যায়, মানে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারে না। তখন রিপিটার যদি আমি মাঝে ব্যবহার করে রাখি, ওই রিপিটার ওই দুর্বল তথ্যটাকে কি করে, আবার দূরবর্তী কোথাও পাঠিয়ে দেয়। মানে ওই যে আমরা যেই জানাজা নামাজ অথবা ঈদের জামাত যেটাই বলেন না কেন, মাঝের যে ব্যক্তি ওনাই হচ্ছে মূলত রিপিটার হিসেবে কাজ করে। এই হচ্ছে আমাদের যে বোর্ড কোশ্চেনটা আলোচনা করলাম, সেটার হচ্ছে যে ব্যাখ্যাটা। আমরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।